আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, পাপেল এডুকেয়ার শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আজকের ক্লাসে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞান 1 সাবজেক্টের খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়টি হলো চ্যাপ্টার 7, বা এটাকে আমরা নাম বলতে পারি হচ্ছে তরঙ্গ ও শব্দ। এই অধ্যায় থেকে তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে প্রত্যেক বছরই কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে। সো আজকের ক্লাসটি আমরা এমন ভাবে করব যে কোনো টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসুক না কেন আমরা যাতে খুব সুন্দরভাবে সেগুলো আনসার করে ফেলতে পারি। আজকে আমরা মোট 5টি টাইপ দেখব। 5টি টাইপ দেখার মাধ্যমে এই অধ্যায়টি পুরোপুরি আমরা কভার করে ফেলার ট্রাই করব। এবং এই অধ্যায় থেকে যে থিওরিটিক্যাল পার্টটুকু আছে সেগুলো তুমি তোমার মেইন বইয়ের যে রিডিং অংশটি রয়েছে সেই রিডিং অংশটি তুমি যদি পড়ে ফেলো তাহলে তোমার জন্য থিওরিটিক্যাল যে পার্ট বা তত্ত্বীয় যে পার্টটা আছে সেটা তোমার কভার হয়ে যাবে। আজকে আমরা মূলত ম্যাথমেটিক্যাল যে পার্টটা আছে সেইটা দেখবো। তত্ত্বীয় পার্টটার জন্য তোমার বইয়ের রিডিংই এনাফ, তুমি জাস্ট রিডিংটা একটু পড়ে নিও। আর ম্যাথমেটিক্যালের জন্য কোনো প্রকার কোনো চিন্তা করা লাগবে না, আজকের ক্লাসটি করলেই এনাফ। আজকের ক্লাসে মোট 5টি টাইপ করবো আমরা ম্যাথমেটিক্যালের। এই 5টি টাইপ করলে এই 5টি টাইপের মধ্যে অনেকগুলো টাইপ চলে আসবে, যেগুলো করলেই আমাদের মোটামুটি ম্যাথমেটিক পার্টটা কভার হয়ে যাবে। তারপরে তোমরা আমার ক্লাসটি করার পরপরেই তোমরা এই টাইপগুলোর মধ্যে থেকে যে ম্যাথগুলো বিগত বছরে এসেছে তোমাদের পরীক্ষায় সেগুলো তোমরা একটু জাস্ট দেখে নিও, তাহলেই হয়ে যাবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের মূল ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো, প্রথমে আমাদের যে টপিকটা রয়েছে তরঙ্গ শব্দ থেকে, সেটা হচ্ছে তরঙ্গ। তরঙ্গ কি আমরা সকলেই জানি। তরঙ্গ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি বলতো? তরঙ্গ দুই প্রকার। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আরেকটা কি বলো? অনুদৈর্ঘ্য তরঙ্গ। আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য। এখন যাদের এই জিনিসটা আসলে বুঝতে প্রবলেম হয় বা ক্যাপচার করতে প্রবলেম হয় যে আসলে কোনটা অনুপ্রস্থ কোনটা অনুদৈর্ঘ্য, তোমরা ধরে নিলাম তোমরা এটা জানো না, ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা আমরা জানি না। তাহলে আমরা তো জানি এরকমটা দৈর্ঘ্য আর ছোট যেটা থাকে সেটা প্রস্থ, স্বাভাবিকভাবে এইটুকু তো আমরা জানি, তাই না? এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এইটুকু হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থটা আমরা চিনে ফেললাম, দৈর্ঘ্য প্রস্থ চিনলাম। অনু কথার মানে হচ্ছে দিক, অর্থাৎ যেই তরঙ্গটার দিক হচ্ছে প্রস্থের দিকে সেটা হচ্ছে অনুপ্রস্থ, আর যেই তরঙ্গটার দিক হচ্ছে দৈর্ঘ্যের দিকে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য। দেখো, অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্যের একটা উদাহরণ যদি বলি, এরকম দেখো তো, এইটা কোন দিকে যাচ্ছে? যা দেখা যাচ্ছে যে সামনের দিকে যাচ্ছে, তাই না? কিন্তু এইটার কণাগুলো উপরে একবার যাচ্ছে নিচে একবার যাচ্ছে, অর্থাৎ প্রস্থ বরাবর সে আপ ডাউন করতেছে। তাহলে এটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্যের উদাহরণ বা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ, তুমি এটা বলতে পারো। এখন এই উদাহরণটা আমরা কোথায় দেখতে পারি? বাস্তবিক অর্থে আমরা দেখতে পারি, ধরো একটা পুকুরের মধ্যে তুমি ঢিল ছুড়ে দিয়েছ, পুকুর থেকে পুকুরের যে পানির কণাগুলো আছে সেগুলো দেখবে যে এইভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে পুকুরের মধ্যে ঢিল দিলে পুকুরের পানির যে তরঙ্গটা থাকে সেটা হচ্ছে কি? অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে অনুদৈর্ঘ্যটা কেমন? অনুদৈর্ঘ্যটা দেখতে হচ্ছে এরকম, একবার প্রসারণ হয় একবার সংকোচন হয়। প্রসারণ হয়েছে, এই জায়গায় হয়েছে কি? সংকোচন, তাই না? আমি সং লিখলাম, সং দিয়ে বুঝাচ্ছে আসলে সংকোচন। তাহলে এইটা আমরা কোথায় দেখতে পাই? এটার উদাহরণটা কোথায়? এইটার উদাহরণটা হচ্ছে হলো শব্দের বেগ। শব্দের তরঙ্গটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে এটা দেখো সামনের দিকে যাচ্ছে, দৈর্ঘ্য বরাবর যাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের উদাহরণ। এখন দেখো, অনুপ্রস্থ বলো বা অনুদৈর্ঘ্য বলো, যেহেতু এরা তরঙ্গ তাহলে এদের কি থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, অবশ্যই কি থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তাহলে অনুপ্রস্থের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কোনটুকু? এইখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ একটা ফুল তরঙ্গ সম্পন্ন হতে যে পরিমাণ দৈর্ঘ্য সে অতিক্রম করে সেটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইখানে দেখো একটা ফুল তরঙ্গ কি হয়েছে? সম্পন্ন করছে। কেমনে বুঝলাম ফুল তরঙ্গ? দেখো, এখান থেকে সে এইভাবে উপরে উঠছে, আবার এখান থেকে যে এখানে উঠছে। তার মানে এর আগে যদি আমরা একটু আঁকতাম, এর আগে মানে এর আগের অংশটা, তাহলে নিশ্চয়ই সেটা এরকম থাকতো।
তাহলে দেখো তো এইখানে যে কন্ডিশনটা, এখান থেকে উপরে ওঠার কন্ডিশনটা, এইখানে যে আবার উপরে ওঠার কন্ডিশনটা কোথায়? এখানে না? দেখো এই দিক থেকে যখন উপরে উঠছে তখন এখানে একটা কন্ডিশন হয়েছে, আবার এখান থেকে এইভাবে গিয়ে উপরে ওঠার কন্ডিশনটা এই জায়গায় হয়েছে, অর্থাৎ সমদশা সম্পন্ন। এখানে কি দুইটা দশা সমনা, মানে একই রকম দশা না। এখান থেকে উপরে উঠে এইভাবে গিয়েছে, আবার এখান থেকে উপরে উঠে আবার যাইতো। তাহলে এইখান থেকে আমি উপরে ওঠার ক্ষেত্রেটা নিয়েছি, তাহলে এখান থেকে উপরে ওঠার ক্ষেত্রটা হইতো। এখন তুমি যদি নিচেরটা নিতে, ধরো এখান থেকে নিচে নামারটা এইটুকু নিতে, তাহলে এইখান থেকে আরেকটু বাড়াইতে হইতো। দেখো আবার যায় নিচে আমরা কোথায় নামছি? এখানে না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত আরেকটা তরঙ্গ হইতো, অর্থাৎ পূর্ণ কম্পন হইতো। ঠিক আছে, পূর্ণ তরঙ্গ বা পূর্ণ কম্পন হইতো। তাহলে একটা পূর্ণ তরঙ্গ হইতে যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে সেটাকে বলি আমরা তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা দ্বারা প্রকাশ করি। ক্লিয়ার? এখন অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে স্যার তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা প্রসারণ একটা সংকোচন, দুইটা মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করবে। ক্লিয়ার? আশা করি এতটুকু আলোচনা তুমি বুঝতে পারছো। তাহলে এতটুকু যদি বুঝে থাকো, তারপর একটা দেখো, এখানে আমি একটা অনুপ্রস্থ তরঙ্গ এঁকে রাখছি। এখন দেখো এখান থেকে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাই তাহলে কেমন হবে? আমি এখান থেকে নিচ থেকে উপরে উঠতেছি, তার মানে এখানে একটা কন্ডিশন, এখান থেকে যে এখানে একটা কন্ডিশন, আবার এখান থেকে নিচ থেকে ধরেছি, আবার নিচ থেকে উপরে উঠছে কোথায়? এখানে, আবার এখান থেকে নিচ থেকে উপরে উঠে আবার এখান থেকে নিচ থেকে উপরে উঠছে। তাহলে দেখো তো এখানে তরঙ্গ কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, সাথে হাফ, তাই না? একটা, দুইটা, তিনটা, সাথে অর্ধেকটা আছে। তাহলে এখানে হচ্ছে একটা ল্যামডা, এখানে হচ্ছে একটা ল্যামডা, এখানে হচ্ছে একটা ল্যামডা, আর এখানে অর্ধেক। অর্ধেক মানে কি? ল্যামডা/2 অর্ধেক। তাহলে এখানে মোট কতটুকু গিয়েছে সে? দেখো তো তার তরঙ্গ দৈর্ঘ্যটা কতটুকু আছে? ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা/2। তাহলে দেখো তো এখানে কত? 3 ল্যামডা প্লাস ল্যামডা/2। এখন যদি তুমি 2 লসাগু নাও তাহলে কি হবে? এখানে 3 দুগুণে 6 প্লাস ল্যামডা, তাহলে কত হবে? 7 ল্যামডা/2। ক্লিয়ার? এতটুকু এতটুকু কি বুঝতে পারছো? দেখো 7 ল্যামডা/2, 6 ল্যামডা হয়েছে কেন এটা তো বুঝতে পারছো, তাই না? তাহলে এতটুকু হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গটার লেন্থ হচ্ছে এতটুকু। ঠিক আছে, লেন্থ বা দৈর্ঘ্যটুকু হচ্ছে এতটুকু। তরঙ্গের দৈর্ঘ্যটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? আচ্ছা, তারপর একটা আসো, দেখো এখানে সংকোচন প্রসারণ কয়টা আছে? এখান থেকে এখানে একটা সংকোচন, এখানে প্রসারণ, আবার এখান থেকে সংকোচন প্রসারণ, আবার এখান থেকে অর্ধেকটা আছে। তার মানে এখানে একটা ল্যামডা হবে, এখানে একটা ল্যামডা হবে, এখানে তো সংকোচনটা নাই, শুধু প্রসারণ আছে, তার মানে হাফ হবে, ল্যামডা/2 হবে। তাহলে এখান থেকে 2 ল্যামডা প্লাস ল্যামডা/2, 2 ল্যামডা প্লাস ল্যামডা/2 ইকুয়াল টু কত হচ্ছে? এখানে 2 4 ল্যামডা, 4 ল্যামডা প্লাস ল্যামডা, তার মানে কি 5 ল্যামডা/2। এতটুকু বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে এইখান থেকে আমরা এগুলা কি তরঙ্গ দৈর্ঘ্য এভাবে নির্ণয় করতে পারবো না? আমরা যখন ম্যাথ করবো দেখবো এগুলো আমাদের জন্য খুবই হেল্পফুল হবে, এই ইনফরমেশন গুলো। তারপর দেখো টাইপ 1 এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বুঝবো, দুইটা সূত্র। একটা হলো বি ইকুয়াল টু এফ ল্যামডা, এটা অনেকেই পড়ে ফেলছো। আবার এফ ইকুয়াল টু 1/t, এফ ইকুয়াল টু 1/t, 1 ল্যামডা না, এফ ইকুয়াল টু 1/t। এই টি মানে হচ্ছে পর্যায়কাল। আচ্ছা, এতটুকু আশা করি ক্লিয়ার। দেখো তো আমরা এখান থেকে ল্যামডাটা শিখে ফেলছি, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর বি হচ্ছে শব্দের বেগ, এটা তো আমরা বুঝে গেছি। তাহলে এফটা কি হবে স্যার? এফটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্কের ইংলিশ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির এফ থেকে এফটা আসছে আর কি। এফ মানে হচ্ছে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কটা কি? 1 সেকেন্ডে কয়টি তরঙ্গ দৈর্ঘ্য সে দেয়, সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। 1 সেকেন্ডে কয়টি তরঙ্গ দৈর্ঘ্য? ঠিক আছে, 1 সেকেন্ডে কয়টি তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ আমি যদি বলি এখানে একটা আমি অনুদৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য আঁকলাম, বললাম কোন একটা ধরলাম একটা ম্যাটেরিয়ালস আছে বাঁশি, বললাম একটা বাঁশি 1 সেকেন্ডে এতগুলো তরঙ্গ দৈর্ঘ্য দেয়। কয়টা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এখানে? তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, দুইটা, এখান থেকে একটা, তিনটা, তার মানে 3 ল্যামডা। তাহলে তার কম্পাঙ্কটা কি হবে? দেখো 1 সেকেন্ডে সে এতগুলো তরঙ্গ দৈর্ঘ্য দেয়, 1 সেকেন্ডে তরঙ্গ দৈর্ঘ্য দেয় 3 ল্যামডা। তাহলে তার ফ্রিকোয়েন্সি কত হবে? এফ ইকুয়াল টু হবে হচ্ছে 3, কারণ 1 সেকেন্ডে সে 3টা তরঙ্গ দৈর্ঘ্য দেয়। ল্যামডা দ্বারা তো আমি তরঙ্গ দৈর্ঘ্যই বুঝাচ্ছি, তাই না? একটা তরঙ্গ দৈর্ঘ্য, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য, তিনটা, তার মানে 1 সেকেন্ডে সে 3টা তরঙ্গ দৈর্ঘ্য দেয়, তার মানে তার ফ্রিকোয়েন্সি হবে 3 হার্জ, কারণ কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। মনে থাকবে? আশা করি মনে থাকবে। তারপর দেখো
এইটা চিনে ফেললাম কম্পাঙ্ক। তারপর আমার চিনতে হবে হচ্ছে 1/t পর্যায়কাল। পর্যায়কালটা কি? টি দ্বারা আমরা পর্যায়কাল বোঝাই, ঠিক আছে। পর্যায়কালটা হচ্ছে একটি তরঙ্গ দৈর্ঘ্য তৈরিতে যে সময় লাগে, একটি তরঙ্গ দৈর্ঘ্য তৈরিতে। ধরো আমি বললাম এখান থেকে একটা তরঙ্গ দৈর্ঘ্য এই পর্যন্ত, তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটা তৈরিতে সময় লাগে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরিতে সময় লাগতেছে কত? 2 সেকেন্ড। তাহলে তার পর্যায়কাল কত? 2 সেকেন্ড। পর্যায়কাল মানে একটা সময় বোঝাচ্ছে, এই জন্য এটার একক সেকেন্ড হবে। বুঝতে পারলাম? এতটুকু ক্লিয়ার? এখন আসলে লেখাগুলোতে ভিন্ন মাধ্যমে একই শব্দের বেগ, একই শব্দের কম্পাঙ্ক সমান। ভিন্ন মাধ্যমে ধরে নিলাম এখানে একটা মাধ্যম আছে হলো লোহা, আর একটা মাধ্যম আছে হচ্ছে বাতাস। ধরো এখানে হচ্ছে বাঁশি দ্বারা আমি একটা শব্দ সৃষ্টি করলাম। শব্দ সৃষ্টি করলেই তো তার কম্পাঙ্ক থাকবেই, কারণ শব্দ যেহেতু একটা তরঙ্গ, তাহলে তার একটা কম্পাঙ্ক থাকবে। তাহলে এই দুইটা ভিন্ন মাধ্যমে, এইখানে যেটা তার কম্পাঙ্ক থাকবে, এইখানে তার কম্পাঙ্ক একই হবে। বুঝাইতে পারলাম? এইটাই বুঝাইছে। এখন দেখো একই মাধ্যমে ভিন্ন শব্দের বেগ সমান। ধরো এখানে বাতাস আছে বা বায়ু আছে, এখানেও কি আছে? বায়ু আছে। এখন ভিন্ন শব্দ, একটা তুমি দিলা হচ্ছে বাঁশি, আরেকটা তুমি নিলে হচ্ছে একতারা। একতারা থেকে একটা শব্দ আসবে, বাঁশি থেকে একটা শব্দ আসবে। তাহলে এখানে দুটো ভিন্ন শব্দ আসবে। তাহলে ভিন্ন শব্দ কিন্তু মাধ্যম একই, তাহলে তাদের বেগ কি হবে? ভি সমান হবে। বুঝাইতে পারলাম? এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে 0°C তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটা সবাই জানো। তারপরে একটু ইনফরমেশনটা মনে রাখো। প্রতিটি শব্দের এফ নির্দিষ্ট। ধরো বাঁশি থেকে যে শব্দটা আসবে, বাঁশির শব্দের ফ্রিকোয়েন্সি আমি ধরে নিলাম 20 হার্জ। যদি সেটা 22 হার্জ হয়ে যায় বা 19 হার্জ হয়, তাহলে কিন্তু এটা অন্য কি বুঝাবে? অন্য একটা শব্দ বুঝাবে। বুঝে পারলাম? যে কোনো একটা শব্দের এফ নির্দিষ্ট, অর্থাৎ কম্পাঙ্কটা নির্দিষ্ট থাকবেই। বুঝে পারলাম? ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার। তাহলে এতটুকু বুঝতে পারছো টাইপ 1। তারপর দেখো আমরা টাইপ 2টা দেখি। v2/v1 = √t2/t1। v মানে হচ্ছে শব্দের বেগ, √t2/t1। এখানে টিটা কেলভিনে বসাইতে হবে। এখন কেলভিনে কিভাবে নিবা? যদি সেলসিয়াসে থাকে, সম্পর্কটা মনে রাখো, c/5 = হচ্ছে f-32/9 = হচ্ছে k-273/5। এখন ধরো ফারেনহাইটে দেওয়া আছে, ফারেনহাইট থেকে কেলভিনে নিবা এটার সাথে এইভাবে, অথবা সেলসিয়াসে দেওয়া আছে, সেলসিয়াস থেকে কেলভিনে নিবা এটার সাথে এটা সম্পর্ক করে। পারবা না? পারবা আশা করি। এটা শব্দের বেগ, দুইটা ভিন্ন তাপমাত্রা দেওয়া থাকলে। বুঝাইতে পারলাম? আশা করি ক্লিয়ার। তারপর এটা দেখো টাইপ 3, 2D = vt। এটা প্রতিধ্বনির ক্ষেত্রে। কিভাবে প্রতিধ্বনির ক্ষেত্রে? ধরো এটা একটা প্রতিফলক পৃষ্ঠ। প্রতিধ্বনির সূত্র সংজ্ঞাটা তোমরা আশা করি জানো, যে একটা শব্দ যদি প্রতিফলক পৃষ্ঠে লেগে আবার যদি ফিরে আসে সেই শব্দ উৎসের কাছে, তাহলে সেটাকে আমরা প্রতিধ্বনি বলি। তাহলে এখানে ধরো তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে? এখানে তুমি দাঁড়ায় আছো, দাঁড়ায় একটা শব্দ করছো, ঠিক আছে? শব্দ করলা, এই শব্দটা এখানে প্রতিফলক পৃষ্ঠে লাগবে আবার ফিরে আসবে। তাহলে যাইতে ধরলাম ডি লাগে, ডি দূরত্ব পার করা লাগে তার, এবং আসতেও ডি দূরত্ব। তার মানে কি? তার 2D দূরত্ব পার করা লাগবে না? এটা হচ্ছে প্রতিধ্বনি শুনতে দূরত্ব, প্রতিধ্বনি শোনার জন্য দূরত্ব, আর এটা হচ্ছে শব্দের বেগ, আর এটা হচ্ছে সময়। আশা করি পারো। এটা কোন জায়গা থেকে আসছে বলো তো? পড়ছো না আগে s = vt। এখন s এর জায়গায় তুমি যদি দূরত্ব d নাও, ডিস্টেন্স, তাহলে d = কি? vt। কিন্তু এখানে ডিস্টেন্স কতটুকু? দুইটা না? তাহলে 2d = vt। শেষ, একদম ইজি। এরপরেরটা অলরেডি তোমাকে পড়াই ফেলছি। দেখো এরপরের টাইপ d = vt, ডিস্টেন্স = vt, অথবা সরণ = vt। এটা তো পারো তুমি। এটা প্রতিধ্বনির ক্ষেত্রে না, এটা সাধারণ ক্ষেত্রে। প্রতিধ্বনির ক্ষেত্রে এই যে এটা মনে থাকে যেন। তারপরেরটা দেখো টাইপ 5। টাইপ 5 হলো, এটা হচ্ছে টি হচ্ছে দুলনকাল। টি হচ্ছে কি? দুলনকাল। এটা অতি এক্সেপশনাল, এটা স্যাররা খুব সহজে দেয় না। তারপরেও যদি পরীক্ষা অনেক হার্ড কোশ্চেন করতে চায়, তারপর এখান থেকে কোশ্চেন করে, বুঝছো? তার মানে তোমার এটা একটু জানে থাকা ভালো। আর যদি কেউ স্কিপ করতে চাও করতে পারো, বাট একটু পড়ে গেলে ভালো। তাহলে টি = 2π, পাই তো সবাই চিনো, √L/g। এল হচ্ছে এই সুতার দৈর্ঘ্য। ধরো একটা সুতা ঝুলানো আছে, নিচে একটা ভর ঝুলানো আছে, সেটা একবার এই দিকে যাচ্ছে আর একবার এই দিকে যাচ্ছে, তাই না? তাহলে তোমরা নিশ্চয়ই দেয়াল ঘড়ি দেখেছো। দেয়াল ঘড়ির মধ্যে নিচে একটা জিনিস লাগানো থাকে অনেক সময়, যেটা একবার এই দিকে যায় একবার এই দিকে যায়, ঠিক আছে? এটা তোমরা স্পন্দন গতি যখন পড়ছো বা পর্যায়বৃত্ত গতি যখন পড়ছো তখন পড়ছো। এটা হচ্ছে তার দৈর্ঘ্য, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই ববটা বা এই সুতাটার দোলনকাল
ইকুয়াল টু হচ্ছে 2π√L/g। এতটুকু মনে রাখলেই এনাফ। অঙ্ক আসলে এই সূত্র থেকে অঙ্ক আসবে, সূত্রের মধ্যে জাস্ট মানগুলো বসাই দিবা, হয়ে যাবে। তারপর দেখো, একটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.107 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ শোনা যায়। ওই সময়ে বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে বায়ুর শব্দের বেগ এত, লোহা, তামা ও অ্যালুমিনিয়ামের শব্দের বেগ যথাক্রমে এত এত এত। বলছে বায়ুতে উক্ত তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব কত। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব সূত্র তো আমি একটাই জানি, 2D = VT। ঠিক আছে, তাহলে এখান থেকে ডি এর মান বের করে ফেললেই হয়ে গেল। কিন্তু এখানে দেখো সময় দেওয়া আছে, সময় আমি প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে জানি কত, 0.1 সেকেন্ড। কেন 0.1 সেকেন্ড আমি তোমাদেরকে একটু বলে দিই। এখন আমাদের মস্তিষ্কে একটা শব্দ কিন্তু 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে, অর্থাৎ 0.1 সেকেন্ডের মধ্যে যদি কোনো শব্দ আমাদের কানে ফিরে আসে তাহলে কিন্তু সেই শব্দটা আমরা শুনতে পাই না, কিন্তু এর পরে আসলে কিন্তু আমরা সেটা শুনতে পাই। অর্থাৎ 0.1 সেকেন্ড যাবত একটা শব্দ আমার মস্তিষ্কে থাকতেছে, আর একটা শব্দ আসলে সেটাকে আমি শুনতে পারবো না। এটা হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে এটাকে, অর্থাৎ আমাদের মস্তিষ্কে এতক্ষণ সময় থাকে। অথবা তুমি এটাকে এইটাও বলতে পারো যে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড। বুঝতে পারলাম, টি জানি কিন্তু ভি জানি না। ভি আমার কি লাগবে, উক্ত তাপমাত্রায় ভি, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভি। এখন কিভাবে বের করতে পারি, তাপমাত্রার সাথে বেগের সম্পর্ক সূত্র আমি একটাই পড়ছি, সেটা হলো V2/V1 = √T2/T1। ঠিক আছে, আচ্ছা তাহলে V2, আমি তো V2 বের করব, কারণ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের করব। V1 0 ডিগ্রি ধরে নিছি আমি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ V1, আর T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর T2 হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর T1 হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না? এটার সাথে V1 গুণ হবে। তাহলে দেখো আমি কি বলছি, কেলভিন তাপমাত্রা বসাইতে হবে, কেলভিন তাপমাত্রা T2। দেখো T2 কত, 30 ডিগ্রি সেলসিয়াস। এখন একটা শর্টকাট এটা মাথায় রাখবা, তুমি চাইলে ওই যে আমি তোমাকে সেলসিয়াসের সাথে কেলভিনের একটা সূত্র দেখাইছি না সম্পর্কযুক্ত, সেটা দিয়েও করতে পারো। বাট একটা শর্টকাট তুমি মনে রাখবা, সেটা হচ্ছে সেলসিয়াস থেকে কেলভিনে তুমি কিভাবে যাইতে পারো। সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে হলে মাত্র 273 যোগ করে দেবা। তাহলে দেখো আমি যদি T2 বের করতে চাই, T2 কত, 30 ডিগ্রি সেলসিয়াস না, 30 ডিগ্রি সেলসিয়াস। এখন এটার সাথে আমি যদি 273 যোগ করে দিই, 30 ডিগ্রির সাথে যোগ করে দিলাম আমি 273, তাহলে সেটা কেলভিনে চলে যাবে। কিসে চলে যাবে, কেলভিনে। হবে কত, 303 কেলভিন, 303 কেলভিন। তিনটা সতীন ভাই বোন আবার কেউ 303 কেলভিন। ঠিক আছে, তারপর দেখো T1, T1 কত হবে, T1 হবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস, জিরোর সাথে কত যোগ করতে হবে, 273। জিরোর সাথে 273 যোগ করলে কত হয় বলো তো, 273 হয়, তাই না? 273 কেলভিন। এই যে আমি মান বের করে ফেলছি। এখন আমি V1 এর মান দেখো, V1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত দেওয়া আছে, 330। V1 330 মিটার পার সেকেন্ড। দেখো সব ইনফরমেশন আমি পেয়ে গেছি, জাস্ট প্রশ্নটা ধরতে পারতে হবে। তারপর দেখো T2 হচ্ছে 303, আর T1 হচ্ছে হলো 273, ইন্টু হচ্ছে V1, ইন্টু হচ্ছে কি বলো V1, ইন্টু হচ্ছে V1, ইন্টু হচ্ছে কি বলো V1। V1 এর উপরে কিন্তু কি নেই, √ওভার নেই। V1 হচ্ছে 330। আমি একটু তোমাদের সুবিধার্থে ক্যালকুলেশন করে দিচ্ছি। ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, √ওভার 303 নিচে হচ্ছে 273 ইন্টু হচ্ছে কত, 330। আচ্ছা আচ্ছা দাঁড়াও আরেকবার করে নিচ্ছি, 303 273 ইন্টু হচ্ছে কত, 330, 347.66 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটা চলে আসছে। এখন জাস্ট এখানে মান বসায় দাও, বা 2D = আমরা কি জানি, বা D = আমরা লিখি, D = এখানে কি হবে, D = হবে হচ্ছে আমাদের, D = হবে এখানে 2টা গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হবে VT/2। V এর মান কত, V এর মান হচ্ছে 347, যেটা বের করছো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কারণ প্রশ্নে বলে দিছে উক্ত তাপমাত্রায় যেটা 30 ডিগ্রি দেওয়া আছে, ইন্টু T হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, বাই 2। তাহলে কত হবে দেখো তো, 347
347.66 ইন্টু হচ্ছে 0.1 বাই হচ্ছে 2 আসবে হচ্ছে 17.383 মিটার। উক্ত তাপমাত্রায় প্রতিদিন যদি শুনতে চাই তাহলে ন্যূনতম দূরত্ব এত হইতে হবে। পারবা না? খুবই বেসিক এবং খুবই ইজি একটা ম্যাথ, জাস্ট একটু তুমি যদি মাথা খাটাও তাহলে হয়ে যাবে। তাহলে ছোট আমরা পারবো না বলো তো? ইনশাল্লাহ পারবো। এখন বলছে কি দেখো, উদ্দীপকের পাইপটি কিসের তৈরি? উদ্দীপকের পাইপটি কিসের তৈরি, এটা পারবা না? দেখো কিভাবে করব। এইটুকু আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ তোমাদের সুবিধার্থে মুছে দিচ্ছি। আমি এখানে একটু ম্যাথটা করাই দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তারপর দেখো এখানে আমরা কি বলছে, একটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে, তার মানে একটা পাইপ আছে যেটা ফাঁপা, অর্থাৎ ভিতরে কিছু নাই, তাই না? ভিতরে কিছু নাই মানে কি, বায়ু আছে, এবং এটার দৈর্ঘ্য কত, 40 মিটার। 40 মিটার দৈর্ঘ্য। এক প্রান্তে আঘাত করলে 0.107 পর এই প্রান্তে ধরো আঘাত করছো, তুমি হাতুড়ি দিয়ে আঘাত করছো, অপর প্রান্তে আরেকজন ধরো শুনতেছে, এটা হচ্ছে তার কান, এখানে সে শুনতেছে কয়টা শব্দ শুনতেছে, 0.107 সময় ব্যবধানে। মানে ব্যবধান কথার মানে কি, একটা শব্দ যাওয়ার পর আরেকটি শব্দের মধ্যে ব্যবধান, তার মানে এখানে সে দুইটা শব্দ শুনবে। কয়টা শব্দ, দুইটা শব্দ শুনবে। একটার থেকে আরেকটার ব্যবধান হচ্ছে 0.107 সেকেন্ড। অপর প্রান্তে দুইটি শব্দ শোনা যায়, এখানে বলেই দিয়েছে যে দুইটি শব্দ শুনতে পায়। তাপমাত্রা এত এত এত। আচ্ছা, পাইপটি কিসের তৈরি আমি যদি বের করতে চাই, দেখো এখানে লোহা, তামা, অ্যালুমিনিয়াম দেওয়া আছে, এদের তিনটার ব্যাগ দেওয়া আছে, এদের তিনটার একটা ব্যাগের সাথে যদি আমার মিলে যায় তাহলে কিন্তু আমি বের করে ফেলতে পারবো। এখন দেখো সূত্র কোনটা ফেলবো, ব্যাগের সূত্র আমরা দেখছি V = F ল্যামডা। কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, নাই, তার মানে এই সূত্র কাট। তারপর কি দেখো, V2/V1 = √T2/T1, তাই না? T2/T1। দেখো এখানে কোনো তাপমাত্রার কথা বলা আছে কিনা, তা দুইটা ব্যাগ দেওয়া আছে কিনা, না, তার মানে এইটাও আমি ফেলতে পারবো না। তাহলে ফেলবো কোনটা? আরেকটা সূত্র আমি পড়েছি, সেটা হলো S = VT, যেটা সাধারণ ক্ষেত্রে, প্রতিধ্বনির ক্ষেত্রে না, সাধারণ ক্ষেত্রে S = VT আমি ধরে নিব। দেখো এখানে S দেওয়া আছে, T দেওয়া আছে। টি কিভাবে দেওয়া আছে, একটা হলো 0.10 সেকেন্ড সময় ব্যবধান আছে, এখানে বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমি যদি লিখি পাইপের ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে, মানে পাইপটি কি দিয়ে তৈরি বুঝছো, সেইটার উপর ভিত্তি করে পাইপের ম্যাটেরিয়ালসের মধ্য দিয়ে শব্দের বেগ ধরে নিলাম হচ্ছে bx। তাহলে পাইপের মধ্যে দিয়ে যাবে বায়ু, মাঝখানে যদি ফাঁপা থাকে তাহলে বায়ু আছে না, এখানে বায়ুর মধ্যে দিয়ে তো যাবে ব্যাগটা। তাহলে আমরা লিখলাম বায়ুর মধ্য দিয়ে শব্দের বেগ VA, কারণ এত হচ্ছে এয়ার মানে কি, বাতাস, তাই না? আচ্ছা, পাইপের ম্যাটেরিয়ালসের মধ্যে দিয়ে যখন শব্দটা যাবে তার মানে একটা তরঙ্গ সৃষ্টি করে যাবে। তরঙ্গ সৃষ্টি করলে তার কি থাকবে, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তারটা ধরলাম λx, তারটা ধরেছি হচ্ছে λa, তাই কিনা বলো তো, λx λa। আচ্ছা ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে S = VT জানি, আমি S এর জায়গায় D ধরলাম, সমস্যা আছে? D = VT। এখন ধরো আমি পাইপের ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আমি যদি বের করি, ধরো আমি এখানে লিখলাম পাইপের ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে, তাহলে D = কি হবে বলো তো, Vx Tx, কারণ এটা সময় লাগবে তার মধ্যে দিয়ে যখন যাবে। তখন দেখো Vx এর মান আমি জানি না, এইটার মান জানি আমি, কত দূরত্বের মান, কত 40 মিটার, কত মিটার, 40 মিটার। Vx এর মান আমি জানি না, Vx এর মান আমি Vx রাখলাম। Tx এর জায়গায় আমি কি লিখবো বলো তো, Tx এর জায়গায় আমি কি লিখতে পারি, Tx এর জায়গায় আমি Tx লিখলাম, Vx এর জায়গায় Vx, Tx এর জায়গায়
টিএক্স। এখন দেখো তো এখান থেকে আমি সময়টা যদি বের করতে চাই বা হ্যাঁ সময়টা টিএক্স সমান সমান আমি কি লিখতে পারি দেখো তো, এটা গুণাকার আছে এই পাশে গেলে ভাগ, তার মানে কি 40/vx লিখতে পারি না? এটাকে দাও 1 নং সমীকরণ। এটা হচ্ছে পাইপের ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে। এখন বায়ুর ক্ষেত্রে তো সেম কন্ডিশন। বায়ুর ক্ষেত্রে দেখো, বায়ুর ক্ষেত্রে কি লিখতে পারি আমি? বায়ুর ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে D = VA × TA, বা দূরত্ব তো একই কভার করবে 40, BA 30°C তাপমাত্রায় বের করছেন একটু আগে, কত ছিল? 347.66। এটা দিয়ে দেবো বায়ুর ক্ষেত্রে। টিএ মানে কত হবে? এইটা একটু মজার বিষয়। দেখো সময় ব্যবধানে শোনা যায় না, মানে একটা শব্দ শোনার পর আর একটা শব্দ শোনা যায়। দেখো পাইপের ম্যাটেরিয়ালস গুলা কি কি হইতে পারে? একটা হইতে পারে লোহা, একটা হইতে পারে তামা, আর একটা হইতে পারে অ্যালুমিনিয়াম। প্রত্যেকটার ব্যাগ দেখো তো 5000 একটা হচ্ছে 3900, আর একটা হচ্ছে 6400। অনেক বেশি না? তার মানে পাইপেরটা আগে শুনবে, বায়ুর ক্ষেত্রে যেটা যাবে সেটা পরে শুনবে। কতক্ষণ পরে শুনবে? এতক্ষণ সময় পরে শুনবে, অর্থাৎ তার সময়ের এতক্ষণ পরে শুনবে। অর্থাৎ টি এর সমান সমান হবে হচ্ছে TX + 0.107। বুঝতে পারছো কিনা দেখো? আচ্ছা, এইটা যদি বুঝে থাকো তাহলে তোমার জন্য বাকিটুকু ইজি। তাহলে এইটা হচ্ছে গুণাকারে আছে, এটা এই পাশে নিয়ে আসি। 40/347.66 হচ্ছে TX + 0.107। এটাকে দাও 2 নং সমীকরণ। ঠিক আছে, 2 নং সমীকরণ। এখন 2 নং বিয়োগ 1 নং করে দাও। 2 নং বিয়োগ 1 নং, 2 নং বিয়োগ 1 নং কত আসবে দেখো তো। এই যে 2 নং কিভাবে বিয়োগ করব? বাম পাশেরটার সাথে বাম পাশেরটা বিয়োগ, ডান পাশেরটার সাথে ডান পাশেরটা বিয়োগ। দেখো টিএক্স যেখানে আছে, এই যে টিএক্স, এইটাকে সাথে এটা বিয়োগ করবা। তাহলে 2 নং কি ছিল? টিএক্স + 0.107 মাইনাস টিএক্স ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা? আমরা 2 নং থেকে বিয়োগ করতেছি, তার মানে 2 নং এর টাকে হবে 40/347.66 মাইনাস 40 এখানে হবে bx। দেখো tx আর tx কাটা থাকে কি এখানে 0.107 ইকুয়াল টু, এখান থেকে মান বের করতে পারবো না ক্যালকুলেশন করে। 40 কত? 347.66 মাইনাস 40/vx। এখান থেকে মান বের করে ফেলতে পারবো না। আমি একটু এটার আনসারটা বলে দিই। vx হবে হচ্ছে 4965.9 ms ইনভার্স 1। এইটা হবে আনসার। ঠিক আছে, এখন দেখো এখানে কোনোটার সাথে মিলতেছে, কোনোটার ব্যাগের সাথে মিলতেছে না। তাহলে এই পাইপটা মূলত হচ্ছে এই কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না, অর্থাৎ লোহা দিয়েও তৈরি না, তামা দিয়েও তৈরি না, অ্যালুমিনিয়াম দিয়েও তৈরি না। তাহলে তৈরিটা কি দিয়ে? এখন প্রশ্ন যেহেতু এটা প্রশ্নকর্তা দেয় নাই যে এরকম একটা মিটার পার সেকেন্ড, তাহলে এইটা সবচেয়ে কাছাকাছি মান কোনটা? এই যে দেখো 5130 না সবচেয়ে কাছাকাছি, তাহলে লিখবো এটা লোহা দিয়ে তৈরি। যেহেতু সবচেয়ে কাছাকাছি, অতএব কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। লিখে ফেলতে পারবা না? দেখো তো লিখতে পারবা কিনা? লিখতে পারবা? আশা করা যায় লিখতে পারবা। তাহলে এটা করে ফেলতে পারবা না সবাই? আশা করি করে ফেলতে পারবা। তারপর একটা দেখো, এরকম একটা উদ্দীপক দেওয়া আছে। এরকম উদ্দীপক খুবই কমন, বুঝছো? একটা শব্দ উৎস দেওয়া আছে এবং এটা কি অনুপ্রস্থ নাকি অনুদৈর্ঘ্য? এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ দেওয়া আছে এবং একটা প্রতিফলক দেওয়া আছে। এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। বলছে কম তরঙ্গটির কি কম্পাঙ্ক কত। এখন কম্পাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি বলো তো? আমি একটু তোমাদের জন্য এটা ছুটলে এখানে একটু দেখো তো যে কি হচ্ছে। কম্পাঙ্ক নির্ণয় করো বলছে, তাই না? তাহলে কম্পাঙ্ক নির্ণয়ের সূত্র আমরা কি জানি? b = f λ একটা জানি। দেখো এখানে কি ব্যাগ দেওয়া আছে? কোনো জায়গায় দেওয়া নাই। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে বাট ব্যাগ দেওয়া নাই, তার মানে এটা ইউজ করতে পারবো না। আরেকটা সূত্র আমরা শিখছি না কম্পাঙ্কর ক্ষেত্রে? f = 1/t, অর্থাৎ পর্যায়কালের সূত্র। পর্যায়কাল কি ছিল দেখো তো? পর্যায়কাল ছিল হচ্ছে এই যে দেখো, পর্যায়কালটা বের করে ফেলতে হলে আমাদের জন্য ইজি। এই যে পর্যায়কাল, একটি তরঙ্গ দৈর্ঘ্য তৈরিতে যে সময় লাগে। দেখো একটি তরঙ্গ দৈর্ঘ্য তৈরিতে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য আছে কয়টা মোট? একটু যদি হিসাব করি, দেখো সংকোচন প্রসারণ মিলে একটা, এখানে একটা, দুইটা, এখানে অর্ধেকটা। তাহলে 2 λ + λ/2, 2 λ + λ/2 + λ/2, তাহলে দেখো তো কত হয়? 5 λ/2 আসবে।
দেখো 5λ/2 এর জন্য সময় দেওয়া আছে, তাহলে একটা ল্যামডার জন্য সময় আমি বের করতে পারবো না, তাহলে আমি লিখবো 5λ/2 তরঙ্গ দৈর্ঘ্য 5λ/2 তরঙ্গ দৈর্ঘ্য তৈরিতে সময় লাগে কত? 0.0125 সেকেন্ড। অতএব ল্যামডা, একটা ল্যামডা বা শুধু ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য তৈরিতে সময় লাগে 0.0125 ভাগ হচ্ছে কত বলো? ভাগ হচ্ছে হলো 5/2। 5/2 মানে কত? আড়াই না? 5/2 মানে আড়াই, 2.5, তাহলে এখানে 2.5 লিখে ফেলো, 2.5 সেকেন্ড। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 1/200 সেকেন্ড, 1/200 সেকেন্ড। এখন দেখো আমি কি পেয়ে গেলাম, এটা পর্যায়কালের মান পেয়ে গেছে। এখন বসাই দাও এখানে f = 1 এখানে হচ্ছে পর্যায়কালের মান 1/200, তাই কি না? আচ্ছা, তাহলে দেখো তো এখান থেকে কি আসতেছে, f = 1 × উপরে 200 নিচে 1, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে থাকবে কত? 200। কম্পাঙ্কের একক কি? হার্জ না? করতে পারবা না? দেখছো আমি কিভাবে থিঙ্কটা করছি, আমি কম্পাঙ্কের সূত্রই শিখাইছি স্যার দুইটা আমাকে। এটা যদি না পড়ে তাহলে অবশ্যই এটা পড়বে। কিভাবে পড়বে? আমরা পর্যায়কাল জানি কি, একটা ল্যামডা দৈর্ঘ্য তৈরি হতে যে সময় লাগে, তাহলে একটা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হতে যে সময় লাগে সেটা বের করে ফেলবো, তাহলে সূত্রতে বসাই দিলেই কি চলে আসবে। তাহলে আমরা কম্পাঙ্ক পারবো না? কম্পাঙ্ক নির্ণয় করতে পারবো? আমরা একটু দেখি তাহলে। এর পরেরটা দেখো তো, এর পরেরটা কি হবে, আমি একটু মুছে দিচ্ছি তোমাদের জন্য সুবিধার্থে, যাতে এখান থেকে তোমরা সৃজনশীলটা দেখে নিতে পারো। তাহলে এইটা আমরা কি করব, মুছে দেব। তারপর দেখো এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। প্রতিধ্বনি শোনার জন্য আমার কি লাগবে? সূত্র একটাই, 2D = VT। আচ্ছা দেখো এখান থেকে আমি কি জানি, এখান থেকে আমি সময় জানি। কারণ কি বলতো, এখানে কোন সময়টা বসাবো, এইটা নাকি? না, এখানে এখানে এইটাই বসাবো, কিন্তু এটার সাথে আমি কার তুলনা করব প্রতিধ্বনি শোনার জন্য? 0.1 সেকেন্ডের। কারণ হচ্ছে কি, 0.1 সেকেন্ডের আগে আসলে আমি শুনতে পারবো না, 0.1 সেকেন্ডের পরে আসলে আমি শুনতে পারবো। এটা নিয়ে আমি আলোচনা করছি অলরেডি। তাহলে এখান থেকে দেখো তুমি কি জানো, ভি জানো না, ভি তোমার বের করতে হবে। তাহলে ভি = কি জানি আমরা? f ল্যামডা না? একটু আগে আমরা কম্পাঙ্ক পেয়ে গেছি কত? 200 হার্জ। তরঙ্গ দৈর্ঘ্য দেখো, এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 1.7 মিটার, বসায় দাও 1.7, তাহলে আসতেছে কত? একটু যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, দেখো আসবে হচ্ছে 200 × 1.7, আসছে হলো 340 মিটার/সেকেন্ড বেগের একক। এখন এখানে বসায় দাও, দেখো দূরত্ব, প্রতিফলকের দূরত্ব কত? 16 মিটার। তাহলে আমরা এখান থেকে বের করবো হচ্ছে টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2D, এখানে ভিটা গুণ আছে, এই পাশে আসলে ভাগ, = টি। বা এখান থেকে আমরা লিখতে পারি টি = 2D/V। তাহলে 2 × D, D এর মান কত? 16 না? V এর মান কত? 340। ঠিক আছে, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা হচ্ছে 2 × 16/340, আসবে কত? 0.09411। এখন আমরা শব্দানুভূতির স্থায়িত্বকাল টি প্রাইম কত? 0.1 সেকেন্ড না? 0.1 সেকেন্ড। দেখো 0.09, তার মানে 1 আসে নাই, ছোট না এটা? তাহলে টি কি ছোট কার থেকে? টি প্রাইমের থেকে। অতএব তাহলে আমরা কি পারবো না? শুনতে পারবো না। এটার আগে আসলে শুনতে পারবো না, এটার পরে আসলে শুনতে পারবো। কারণ 0.1 সেকেন্ড যাবত আমাদের মস্তিষ্কে একটা শব্দ থাকে অলরেডি। যদি আরেকটা শব্দ চলে আসে এই শব্দের মধ্যে, তাহলে কি আমরা শুনবো না? করতে পারবো না। তাহলে এই টাইপগুলো যদি করতে পারো, তাহলে আমি মোটামুটি তোমাকে বলে দিতে পারি পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি এই অধ্যায় থেকে কমপ্লিট। সবাই তাহলে ভালো করে এই ম্যাথগুলো করে ফেলো, এবং সাথে করে তোমার বিগত বছরের যে প্রশ্ন গুলো আসছে অধ্যায় থেকে সেগুলো একটু সলভ করে ফেলো, তাহলে পরীক্ষার জন্য এনাফ। তাহলে আজকে এই পর্যন্তই, অধ্যায়টি আমরা শেষ করে দেওয়ার ট্রাই করেছি। ভালো থেকো তাহলে সবাই, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য সবসময় দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।